আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তার কত রকমের টাইপস আছে, কত ধরনের বেকারত্ব ভারতবর্ষে আছে, এই নিয়ে এটা নোটস। প্রথম লাইনে ডিফাইন করা আছে আন্ডার আনএমপ্লয়মেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ। লাইনটা দেখে রাখতে পারো, এটা জাস্ট ধারণার জন্য, সংজ্ঞা পরীক্ষাতে সাধারণত আসে না। এ সিচুয়েশন ইন হুইচ দ্য পার্সন ইজ ক্যাপাবল অফ ওয়ার্কিং, এমন একটা সিচুয়েশন, অবস্থা, পরিস্থিতি যেখানে ব্যক্তি ক্যাপাবল অফ ওয়ার্কিং, কাজ করতে সক্ষম, বোথ ফিজিক্যালি, শারীরিকভাবেও সক্ষম, অ্যান্ড মেন্টালি, মানসিকভাবেও সক্ষম, অ্যাট দ্য এক্সিস্টিং ওয়েজ রেট, যে মজুরি বা যে মাইনে দেওয়া হয় সেই মাইনেতেই সে কাজ করতে সম্মত বা রাজি বা সক্ষম, বাট ডাজ নট গেট এ জব টু ওয়ার্ক, কিন্তু কাজ করার জন্য, ওয়ার্কের জন্য সে কোনো জব, চাকরি বা কোনো অ্যাকচুয়ালি কাজ পায় না, অর্থাৎ সক্ষম ব্যক্তি কাজ পাচ্ছে না, তাদেরকেই বেকার বলা হয়। এটা একটা ধারণা, আর কিছু না। সরাসরি টাইপস অফ আনএমপ্লয়মেন্টে চলে এসো। প্রথমে আছে ওপেন আনএমপ্লয়মেন্ট। হোয়াট ইজ ওপেন আনএমপ্লয়মেন্ট? ফার্স্ট লাইনটা দেখো, যে ওপেন আনএমপ্লয়মেন্ট ইজ এ সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি যেখানে ইন এ লার্জ সেকশন অফ দ্য লেবার ফোর্স, লেবার ফোর্স বলতে শ্রমিক শ্রেণীর একটা লার্জ সেকশন, বড় অংশ, ডাজ নট গেট এ জব, কাজ পায়। এটাকেই বলা হচ্ছে ওপেন আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ শ্রমিক শ্রেণীর যখন একটা বড় অংশ, বেশিরভাগ কাজ পেয়েছে, কিছু অংশ পাচ্ছে না, তখন কিন্তু নয়। আমরা বলতে পারি বেকারত্বের পরিমাণ যখন বেশি, তখন সেটাকে ওপেন আনএমপ্লয়মেন্ট বলা যেতে পারে। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে এখন এই ওপেন আনএমপ্লয়মেন্ট আছে কিনা? অবশ্যই আছে, কারণ এখন বেকারত্বের পার্সেন্টেজ বিগত সর্বকালের মধ্যেই সব থেকে বেশি, অর্থাৎ ওপেন আনএমপ্লয়মেন্ট এখন ভারতে বর্তমান। লাস্ট লাইনে যেটা আন্ডারলাইন করা আছে, এই নোটটাতে কিন্তু শুধু আন্ডারলাইনগুলোই পড়তে হবে, তোমরা যখন সফট কপি পড়বে আন্ডারলাইনগুলোই দেখবে। লেবার ফোর্স এক্সপ্যান্ডস অ্যাট এ ফাস্টার রেট, শ্রমিক শ্রেণী এক্সপেন্স মানে বাড়ছে অ্যাট এ ফাস্টার রেট, দ্রুত গতিতে, দেন দ্য গ্রোথ রেট অফ ইকোনমি, অর্থনীতির বৃদ্ধি যতটা হচ্ছে তার থেকে বেশি দ্রুত বাড়ছে লেবার ফোর্স, যার কারণে বেকারত্বের হার বাড়ছে। দেয়ার ফর অল পিপল ডোন্ট গেট জবস, সমস্ত পিপল কিন্তু জবস পাচ্ছে না। কর্মসংস্থান, ইকোনমির গ্রোথ যতটা বাড়ছে, অর্থাৎ কর্মসংস্থান যতটা তৈরি হচ্ছে, জনসংখ্যা, কর্মী জনসংখ্যা, লেবার ফোর্স তার থেকে বেশি হচ্ছে, যার ফলে সবাই জব কিন্তু পাচ্ছে না। নেক্সট হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড বাংলা ছদ্মবেশী, অর্থাৎ চোখে দেখা যায় এক, অ্যাকচুয়ালি কিন্তু অন্যরকম, এটা হচ্ছে ডিসগাইজড। এটা কেমন? ইট ইজ এ সিচুয়েশন, এটা এমন একটা অবস্থা ইন হুইচ, যেখানে মোর পিপল আর ডুইং ওয়ার্ক, বেশি লোক কাজ করছে, দেন অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, যতটা প্রয়োজন। অর্থাৎ দেখা গেল কোনো একটা কাজে দুজন হলেই হবে, কিন্তু সেখানে চারজন ইনভলভ আছে। কেন? ওই দুজনের অন্য জায়গায় কোনো কাজ পাচ্ছেন না, হয়তো বাড়ির কোনো ব্যবসা, বাড়ির কোনো চাষবাস হতে পারে, যেখানে দুজন হলেও যথেষ্ট, বাকি দুজন ফ্যামিলি মেম্বারের বাকি দুজন আদার্স কোথাও কোনো কাজ পাচ্ছে না, সেই কাজে কিন্তু জুড়ে আছে। কিন্তু দুজন করলে যা ইনকাম হতো, চারজন করলে ইনকাম সে একই আছে। অর্থাৎ এক্সট্রা দুজন মনে হচ্ছে কাজ করছে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি বেকার। জিনিসটা বোঝার চেষ্টা করি, ছদ্মবেশী বেকার। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। প্রয়োজনের থেকে বেশি কর্মী যুক্ত থাকলে, বেশি কর্মী যেটা যুক্ত আছে তাদের দ্বারা এক্সট্রা ইনকাম কিন্তু বেড়ে যায়। নেক্সট লাইনে লেখা আছে, এটা আরও ভালো বোঝা যাবে, যে ইফ সাম আর উইথড্রন, যদি কয়েকজনকে উইথড্র করে না হয়, অর্থাৎ ওই দুজনের জায়গায় চারজন ইনক্লুড আছে, এক্সট্রা দুজনকে উইথড্র করে নেওয়া হলো, প্রোডাকশন ডাজ নট সাফার, অর্থাৎ প্রোডাকশন কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ে না, যেমনকার তেমন। 1 বিঘা জমিতে যতটুকু ধান হয় ততটুকুই হবে, দুজনের জায়গায় চারজন কাজ করলেও একই, 5 জন কাজ করলে একই। ইন আদার ওয়ার্ডস, জিরো মার্জিনাল প্রোডাক্টিভিটি, এটা পরীক্ষার অনেক সময় থাকে। ইন আদার ওয়ার্ডস,
ইট রিফার্স টু এ সিচুয়েশন অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের এমন একটা সিচুয়েশনকে এটা উল্লেখ করে উইথ সারপ্লাস ম্যান পাওয়ার, সারপ্লাস বলতে অতিরিক্ত ম্যান পাওয়ার আছে, ইন হুইচ সাম ওয়ার্কার্স আর জিরো মার্জিনাল প্রোডাক্টিভিটি, অর্থাৎ কিছু ওয়ার্কারের কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি, তাদের দ্বারা উৎপন্ন প্রোডাকশন কিন্তু জিরো অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে তার নিচের প্যারাতে, ওভার ক্রাউডিং ইন এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে কিন্তু ওভার ক্রাউডিং বেশি হচ্ছে, অর্থাৎ ভিড় বেশি হচ্ছে। কারণ কি? ডিউ টু র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যা বাড়ছে, তারা কাজ পাচ্ছে না, ফ্যামিলির জমিতে এনগেজড হয়ে যাচ্ছে, অ্যান্ড ল্যাক অফ অল্টারনেটিভ জব অপরচুনিটি, বিকল্প কোনো কাজের সুযোগের অভাবের কারণে। তো এটাকে মেবি সাইটেড অ্যাজ দ্য মেন রিজনস ফর ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এটাকে ভারতবর্ষে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট একটা গুরুত্বপূর্ণ বা মেন রিজন, প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। জনসংখ্যা বাড়ছে, কাজ পাচ্ছে না, সে এগ্রিকালচারে যেখানে দুজন লাগবে সেখানে চারজন এনগেজড হয়ে যাচ্ছে। সিজনাল আনএমপ্লয়মেন্ট, এটা নাম শুনে বুঝতে পারবে, সিজনাল অর্থাৎ কোনো একটা সিজনে সে কাজ পাচ্ছে, বাকি সিজনগুলোতে সে কাজ পাচ্ছে না। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আইসক্রিম ফ্যাক্টরি গরমকালেই চলবে, শীতকালে চলবে না। এই ধরনের কিছু কিছু সেক্টর আছে যেটা একটা সিজনে চলে, বাকি সিজনে চলে না। টুরিস্ট স্পট তার একটা নির্দিষ্ট সিজন থাকে যে সময় টুরিস্টদের সংখ্যা বেশি হয়, তো সেইখানে যে অর্থনীতি জড়িত আছে, এখানে যেটা লেখা আছে, ইট ইজ আনএমপ্লয়মেন্ট দ্যাট অকার্স ডিউরিং সার্টেন সিজনস অফ দ্য ইয়ার, বছরের কোনো একটা সিজনে এর আনএমপ্লয়মেন্টটা হয়, অর্থাৎ কোনো এক যে সিজনে কাজ পাই, কাজ থাকে, অন্য সিজনে কিন্তু কাজ থাকে না। ইন সাম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অকুপেশনস, কিছু শিল্প এবং কিছু ব্যবসা, যেমন এগ্রিকালচারেও কিন্তু সিজনাল, সব সময় ধান হয় না, সব সময় গম হয় না, যে কোনো ফসলের একটা সিজন থাকে। হলিডে রিসর্টস ট্যুরিস্টদের জন্য, আইসক্রিম ফ্যাক্টরি বলা যেতে পারে। তো প্রোডাকশন অ্যাক্টিভিটিস টেক প্লেস অনলি ইন সাম সিজনস, বিশেষ কিছু ঋতুতেই বা সময়ে কিন্তু এই প্রোডাকশন অ্যাক্টিভিটিগুলো সক্রিয় থাকে। সো দে অফার এমপ্লয়মেন্ট ফর অনলি এ সার্টেন পিরিয়ড টাইম ইন এ ইয়ার, অর্থাৎ তারা কিছু লোককে কাজ দেবে যখন চলবে, সেই সিজনেই কাজ দেবে, বাকি টাইমে কিন্তু কাজ দিতে পারবে না। অর্থাৎ তারা অন্য টাইমে অন্য কাজ যদি ম্যানেজ করতে পারে তো ভালো, নাহলে তারা অন্য সময় কিন্তু বেকার হয়ে বসে থাকবে। পিপল এনগেজড ইন সাচ টাইপ অফ অ্যাক্টিভিটিজ, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত লোকেরা রিমেন আনএমপ্লয়েড ডিউরিং দ্য অফ সিজন, অফ সিজনে যখন সিজন নয় তখন কিন্তু আনএমপ্লয়েড থাকে, দ্য সিজনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইকেল মানে একটা চক্র, কখনো মান্দা চলছে, কখনো ভালো চলছে। এটা মূলত ক্যাপিটালিস্ট ইকোনমি, অর্থাৎ বড় বড় কোম্পানিদের ক্ষেত্রে এটা হয়, বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি কোম্পানিদের ক্ষেত্রে হয় যে বছরের কোনো একটা সময় কিন্তু একটু মান্দা চলে, বন্ধ হয় না, পুরো অফ সিজন নয়, কখনো বেশি চলে, বা হঠাৎ করে যে কোনো মুহূর্তে কিন্তু মান্দা হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে। তো এটাকে সাইকেল বলে, একটা ট্রেড সাইকেল বলে এটাকে, যে মান্দা কিন্তু হবেই। যতজন কর্মী থাকে যখন মান্দা চলে সেই সময় কিছু কর্মীকে ওরা বসিয়ে দেয়, আবার যখন আগের অবস্থায় ফিরে যায় স্বাভাবিক অবস্থায় সেই কর্মীকে হয়তো আবার নিয়ে নেবে, কিন্তু ওই কিছু সময় যে কদিন মান্দা চললো সেই কদিন তারা বসে থাকলো, সেই কদিনের জন্য তারা কিন্তু বেকার, সেটাকে বলা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো লাইনগুলো দেখে নেবে। ইট ইজ কজড বাই ট্রেড সাইকেলস এট রেগুলার ইন্টারভ্যাল। ট্রেড সাইকেল কাকে বলে? যে একটা সময় মান্দা হয় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, যে স্বাভাবিক অবস্থা আবার মান্দা, এই যে একটা চক্র, এটাকে ট্রেড সাইকেল বলা হচ্ছে। রেগুলার ইন্টারভ্যাল, নিয়মিত গ্যাপে এটা একটা হয়। জেনারেলি ক্যাপিটালিস্ট ইকোনমিজ আর সাবজেক্ট টু ট্রেড সাইকেলস। ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো এই ট্রেড সাইকেলের সাথে যুক্ত। ডাউন সুইং বলতে এখানে মান্দার কথা বলা হচ্ছে, ডাউনে চলছে ইন বিজনেস অ্যাক্টিভিটি রেজাল্টস ইন আনএমপ্লয়মেন্ট, বেকার ঘটিয়ে অনেক কর্মীকে বসিয়ে দেয়, মাঝে মধ্যে খবরে দেখবে যে অমুক কোম্পানি এতজন কর্মীকে বসে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ইজ নর্মালি শর্ট রান ফেনামেন, অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী নয়, কোম্পানি আগের অবস্থায় ফিরে গেলে আবার তাদেরকে নিয়ে নেওয়া হয়। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, যেটাকে বাংলায় বলা যেতে পারে শিক্ষিত বেকার। অ্যামং দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত লোকেদের মধ্যে, অ্যাপার্ট ফ্রম ওপেন আনএমপ্লয়মেন্ট। ওপেন আনএমপ্লয়মেন্ট বলতে
তারা কোনো কাজই করছে না, কোনো আর্নিংই তারা কোনোভাবে করতে পারছে না, পুরোপুরি বেকার। ওপেন আনএমপ্লয়মেন্ট প্রথমে বলা ছিল যে লেবার শ্রেণীর বেশিরভাগ অংশ যদি বেকার থেকে, শিক্ষিতের মধ্যে একটা বড় অংশ বেকারই থাকে, কোনো কাজই করে না, এটা ওপেন আনএমপ্লয়মেন্ট বলা হচ্ছে। তো এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম ওপেন আনএমপ্লয়মেন্ট ছাড়া শিক্ষিতদের মধ্যে মেনি আর আন্ডার এমপ্লয়েড, অনেকেই কিন্তু আন্ডার এমপ্লয়েড কথাটা কি, তার যতটা যোগ্যতা ততটা সেই মাপের সে কাজ পায় না, সেই মাপে সে আর্নিং করতে পায় না। অর্থাৎ এক্সাম্পল দাঁড়াতে পারে যে একটা MA পাস, সে এমন একটা কাজ করছে যেটা তো মাধ্যমিক কোয়ালিফিকেশনের কাজ করছে, তাহলে এটাকে কি বলা যাবে? আন্ডার এমপ্লয়েড। যোগ্যতা অনুযায়ী কাজ না পেলে, যোগ্যতা অনুযায়ী সে যদি এমন একটা কাজে যুক্ত, তার যতটা মাইনে পাওয়ার যোগ্যতা, যতটা বেতন পাওয়ার যোগ্যতা, তার থেকে অনেক কম বেতনে সে কাজ করতে বাধ্য হচ্ছে কাজ না পাওয়ার জন্য তার যোগ্যতা অনুযায়ী, তো এটাকে বলছে আন্ডার এমপ্লয়েড। তো এখানে লেখা আছে যে মেনি আর আন্ডার এমপ্লয়েড বিকজ, কারণ দেয়ার কোয়ালিফিকেশান, তাদের যোগ্যতা ডাজ নট ম্যাচ দ্য জব, তারা যে কাজ করছে সেই কাজের সাথে ম্যাচ করে না। এর কারণ হিসেবে কিছু দেওয়া আছে, ফল্টি এডুকেশন সিস্টেম, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু ফল্ট আছে, মাস আউটপুট, বেশি পরিমাণে আর কি আমরা বলতে পারি বেশি পরিমাণে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, তত পরিমাণে কাজের সুযোগ নয়। প্রিফারেন্স ফর হোয়াইট কলার জবস বলতে এটা অন্য একটা নোটে পড়বে, যে বিশেষ করে এটা একটু উঁচু লেভেলের কাজগুলোতে, যেখানে ওরা সিলেক্টিভ, তাদের পছন্দ মতো নেই, সব যোগ্যতা থাকলে নেই না, বিশেষ কিছু যোগ্যতা থাকলে তাদেরকে সেই কাজে না, অর্থাৎ সাধারণ যোগ্যতা নিয়ে কিন্তু সেই হোয়াইট কলার জবস পাবে না। ল্যাক অফ এমপ্লয়েবল স্কিলস, দক্ষতামূলক যে সমস্ত কাজে হয়তো নির্দিষ্ট দক্ষতা লাগে, সেই দক্ষতা অনেকের থাকে না, তারা পায় না। অ্যান্ড ডুইন্ডলিং ফর্ম্যাল স্যালারিড জবস, মাইনের কথা বলা হয় যে ঠিকঠাক থাকে না, যতটা দেওয়া দরকার ততটা থাকে না। এসবগুলো মেনলি রেসপন্সিবল ফর আনএমপ্লয়মেন্ট এবং এডুকেটেড ইয়ুথস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে এডুকেটেডদের মধ্যে আনএমপ্লয়মেন্ট থাকার এগুলো একটা বিশেষ কারণ হিসেবে বলা হয়েছে। অর্থাৎ আন্ডার এমপ্লয়েডকে কিন্তু একটা আনএমপ্লয়মেন্টই ধরে নিচ্ছে। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট মে বি আইদার ওপেন আর আন্ডার এমপ্লয়মেন্ট, যেটা বলা হলো যে আন্ডার এমপ্লয়েড যারা কম যোগ্যতার চাকরি করছে, কম মাইনেতে চাকরি করছে, তাদেরকে কিন্তু বেকারই ধরে নিচ্ছে, আনএমপ্লয়মেন্টই ধরে নিচ্ছে। তাই লাস্ট টাইম লেখা আছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট মে বি আইদার ওপেন অর আন্ডার এমপ্লয়মেন্ট, পুরোপুরি বেকার হতে পারে এবং সে হয়তো অল্প কিছু রোজগার করতে পারে, আন্ডার এমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজিক্যাল হচ্ছে যে ইকোনমিতে বা প্রযুক্তিগত কারণে, অ্যাকচুয়ালি প্রযুক্তিগত কারণে যদি বেকারত্ব দেখা গেল যে একটা কোম্পানিতে 10 জন কর্মী কাজ করছিল, কম্পিউটার ছিল না, বিভিন্ন ধরনের হিসাব রাখার বিষয় ছিল, কম্পিউটার চলে আসায় 5 জনের হিসাব, একজন কম্পিউটার অপারেটর দরকার, একজন হলে হয়ে যাচ্ছে, 4 জনের দরকার নেই, 4 জনকে বসিয়ে দিল। তাদেরকে কী কারণে বেকার বলা হবে? টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। আবার দেখা গেল যে কিছু একটা প্রোডাকশন হয়তো ম্যানুয়ালি বা হাতে হচ্ছিল, যেখানে হয়তো 20 জন লাগছিল, এবার উন্নত মেশিন চলে আসার ফলে দেখা গেল 5 জনে হয়ে যাচ্ছে, অথবা হয়তো মেশিন ছিল পুরনো, ডেভেলপড মেশিন আসার ফলে দেখা গেল যে আরও লোক সংখ্যা কম লাগছে। তো প্রযুক্তিগত কারণে যখন বেকারত্ব দেখা যায় তখন সেটাকে বলে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। লেখা আছে যে ইট ইজ দ্য রেজাল্ট অফ সার্টেন চেঞ্জেস, কিছু পরিবর্তন ঘটলো কিছু ইন দ্য টেকনিক্স অফ প্রোডাকশনটা কীভাবে হচ্ছে, সে আরও উন্নত মেশিনে হচ্ছে না কম্পিউটারের চালিত এতে হচ্ছে, হুইচ মে নট ওয়ারেন্ট মাস লেবার, যেখানে হয়তো বেশি শ্রমিকের প্রয়োজন পড়ে। মডার্ন টেকনোলজি বিং ক্যাপিটাল ইন্টেন্সিভ রিকোয়ার্স লেস লেবার্স। মডার্ন টেকনোলজি, উন্নত বা আধুনিক যে প্রযুক্তি, এগুলোতে রিকোয়ার্স, আন্ডারলাইনটুকু শুধু দেখবে যে রিকোয়ার্স লেস লেবার্স, এখানে কিন্তু কম শ্রমিকের প্রয়োজন, শুধু আন্ডারলাইনটুকু দেখবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ইকোনমির কোনো স্ট্রাকচার পরিবর্তন করে। দেখা গেল যে ইকোনমিতে এটা বলা যেতে পারে জিএসটি চালু হলো নতুন করে, বা নোটবন্দি হয়ে গেল, নোটবন্দিটা বেশি কার্যকরী হবে এখানে। নোটবন্দির কারণে কিন্তু অনেকেই কাজ হারিয়েছিল, তো সেটা কেন ওটা একটা আমরা বলতে পারি ইকোনমির একটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছিলো, নগদের অভাব দেখা গেছিল,
সবকে জমা করে দিতে হয়েছিল, এসব বিভিন্ন কারণে, বা সবাই যদি অনলাইন সিস্টেম হয়ে গেলে, এখন একটা বড় অংশ ইন্ডিয়াতে নগদে কারবার হয়, তো অনলাইনে হঠাৎ করে সব অনলাইন হয়ে গেলে তো নগদেরগুলো হবে না। এই সমস্ত বিভিন্ন, এছাড়া অন্যান্য স্ট্রাকচারজনিত কারণ হতে পারে। তো এখানে একটা লাইনে আন্ডারলাইন করা আছে যে ডিউ টু ড্রাস্টিক চেঞ্জেস ইন দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ এ কান্ট্রি, দেশের অর্থনৈতিক গঠনে যদি কোনো ড্রাস্টিক চেঞ্জ মানে বড় ধরনের পরিবর্তন ঘটে, তখন যে বেকারত্ব দেখা যায় সেটাকে বলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট।